আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে ভিক্টোরিয়ান পোয়েট্রি থেকে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেন্স পড়ব। যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে আমরা সবগুলো নিয়েই কথা বলার চেষ্টা করব এবং এখান থেকে ইনশাল্লাহ আমাদের যে কোনো এক্সামে এই শর্ট কোয়েশ্চেন এখান থেকে কমন পড়বে। প্রথম প্রশ্নটি আমরা রেখেছি হচ্ছে লক্সলে হল থেকে আলফ্রেড টেনিসনের। প্রশ্নটি হচ্ছে হাউ ডাজ আলফ্রেড টেনিসন অর্থাৎ টেনিসন হাউ ডাজ টেনিসন স্যাটারাইজ ভিক্টোরিয়ান এজ ইন লক্সলে হল। ভিক্টোরিয়ান যুগকে কীভাবে উনি ব্যঙ্গ করেছেন, স্যাটায়ার করেছেন লক্সলে হল কবিতায়। মন দিয়ে শুনবেন, আপনাকে আর আলাদা করে পড়তে হবে না, আশা করি আমি সব বুঝিয়ে দিচ্ছি। আমরা একটু আগে বাংলা আনসারটা নিয়ে কথা বলি। দেখুন, লক্সলে হলে কি দেখানো হয়েছে যে তার গার্লফ্রেন্ড ছিল অ্যামি। সেই অ্যামিটা তারা দুজন একজন আরেকজনকে ভালোবাসা আদান প্রদান করতো, কিন্তু তারা বিয়ে করতে পারেনি। কেন? কারণ ভিক্টোরিয়ান মানুষগুলো, কারা ভিক্টোরিয়ান মানুষ? অ্যামির বাবা মা, দুনিয়ার সবাই, সেই মানুষগুলো তাদের ভালোবাসাকে গুরুত্ব দেয়নি। গুরুত্ব দিয়েছে কি? টাকা পয়সাকে। আর টেনিসনের টাকা পয়সা ছিল না, হয়তো বা চাকরি বাকরি। ঠিক আছে, মূল কথা হচ্ছে ওই মানুষগুলো যে ন্যারো মাইন্ডের মানুষ, ভালোবাসা বা এই বিষয়গুলোকে গুরুত্ব দেয় না আজকের দিনের মতোই, সেটাকেই মূলত বোঝানো হয়েছে। চলুন আমরা একটু আনসারটা পড়ে দেখি। আমি এখানে মেইন আনসারটুকু দিয়েছি, আপনারা শুরুতে হচ্ছে লক্সলে হল কী নিয়ে লেখা, কেমন কবিতা, কে লিখেছেন, বিষয়বস্তু কী ছিল, একটা ইন্ট্রোডাকশন দিবেন, শেষে গিয়ে আবার একটা মোরাল, নৈতিক কিছু একটা লিখবেন। ইন লক্সলে হল টেনিসন স্যাটারাইজ অর ক্রিটিসাইজ। স্যাটারাইজ মানে হচ্ছে ব্যঙ্গ করা। কেন ব্যঙ্গ করেছেন? টু ক্রিটিসাইজ, মানুষকে সমালোচনা করার জন্য হচ্ছে উনি ব্যঙ্গটুকু করেছেন। সার্টেন অ্যাসপেক্টস অফ ভিক্টোরিয়ান সোসাইটি, তৎকালীন সময়ের মানুষের কিছু কিছু দিককে উনি ব্যঙ্গ করেছেন। কী কী দিক? হি ক্রিটিক্স, এখানে ক্রিটিক মানে হচ্ছে সমালোচনা করা। দ্য ন্যারো মাইন্ডনেস, তাদের যে ছোট মন মানসিকতা ছিল সেটাকে নিয়ে উনি অপমান করেছেন, ব্যঙ্গ করেছেন। অ্যারোগ্যান্স, অহংকার, টাকা পয়সার অহংকার। অ্যান্ড কলোনিয়াল অ্যাটিটিউড। কলোনিয়াল অ্যাটিটিউড মূলত তখন তো হচ্ছে বিভিন্ন দেশে কলোনি স্থাপন করা হতো, ওই কলোনিয়াল অ্যাটিটিউডটাকে উনি হচ্ছে ব্যঙ্গ করেছেন। দ্য স্পিকার ইন দ্য পোয়েম এক্সপ্রেসেস ডিলিউশনমেন্ট। ডিলিউশনমেন্ট মানে হচ্ছে ঘৃণা, অবজ্ঞা, ভাল লাগতো না কোন জিনিসকে? তার চারপাশের যে সমাজটা, এটাকে তার ভালো লাগতো না। এই দুনিয়াটাকে ওর কাছে মনে হতো যে এই দুনিয়াটাকে ও অপরাধ মানে একটা অভিযোগ করতো। কী অভিযোগ? অভিযোগ মানে হচ্ছে কন্ডেম করতো যে ইটস অবসেশন উইথ প্রগ্রেস অ্যান্ড ম্যাটেরিয়ালিজম। এটার, এই দুনিয়ার মানুষগুলোর ম্যাটেরিয়ালিজম একটু বেশি। ম্যাটেরিয়ালিজম মানে বস্তুবাদিতা, টাকা পয়সা, ধন সম্পদের প্রতি লোভ বেশি। এবং এই বিষয়টাকে উনি হচ্ছে এই কবিতায় মূলত কী করেছেন? স্যাটায়ার করেছেন, ব্যঙ্গ করেছেন। আরও কি? অ্যান্ড দ্য হার্শ রিয়েলিটিস অফ লাইফ, জীবনের যে জটিল বিষয়টা সেটাকে উনি সমালোচনা করেছেন। ছোট মানুষ, আপনারা আমাদের আজকের জীবনে কিন্তু দেখা যায় প্রেম প্রীতির কত কী স্বপ্ন দেখি, বাস্তব জীবনটা কিন্তু অনেক কঠিন। ঠিক আছে, সেই বিষয়টাকেই উনি মূলত হচ্ছে দেখিয়েছেন এই নাটকের মধ্যে। আরেকটা জিনিস দেখিয়েছেন, সেটা হচ্ছে ইনজাস্টিস অ্যান্ড ইনইকুয়ালিটি। আমরা তো বলি যে সবাই সমান, আসলে কেউ সমান না। উপরের স্তরের মানুষ বেশি সুবিধা ভোগ করে, নিচের স্তরের মানুষ কম। তাদের শাসনও একরকম, আমাদের শাসন একরকম, আলাদা আলাদা। সেই বিষয়টাকে মূলত হচ্ছে লক্সলে হল কবিতাতে দেখানো হয়েছে। ঠিক আছে, তৎকালীন ওই যে দেখবেন যে অ্যামির যে নতুন হাজব্যান্ড, ওকে মাথা মোটা, টাকাওয়ালা, বলদ ইত্যাদি ইত্যাদি আজে বাজে কথা বলে বলে গালি দিয়েছেন। ঠিক আছে, ওটা মূলত বোঝায় হচ্ছে একটা সম্ভ্রান্ত পরিবারের, সম্ভ্রান্ত সোসাইটির যে বড়লোক মানুষগুলো, যারা টাকা দিয়ে সব কিছু ঢেকে ফেলতে পারে, কিনে ফেলতে পারে, সেই মানুষগুলোকে। আমাদের পরের কবিতা রবার্ট ব্রাউনিং থেকে, ডেসক্রাইব দ্য বিউটি অফ লিউক্রেজিয়া। ডেসক্রাইব দ্য বিউটি অফ লিউক্রেজিয়া ইন রবার্ট ব্রাউনিংস পোয়েম আন্দ্রিয়া ডেল সার্টো। আন্দ্রিয়া ডেল সার্টোর কবিতার মধ্যে রবার্ট ব্রাউনিংয়ের একটা চরিত্র তৈরি ছিল, সেটা হচ্ছে লিউক্রেশিয়া বা লিউক্রেজিয়া। এই মেয়েটার সৌন্দর্য কেমন ছিল সেটা বর্ণনা করুন। আমরা শুরুতে কবিতার বর্ণনা দিব, কবিতাটা কী নিয়ে, তা কার সৌন্দর্য, মানে এই মেয়েটা কে ছিল, তাদের কার কার সাথে সম্পর্ক, বিয়ে টিয়ে, এই বিষয়ে একটু ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নিব, দেন আমরা মেইন আনসারটি লিখব। আর এক্ষেত্রে আপনাদের একটা রিকোয়েস্ট থাকবে যে আপনারা যখন ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করার সময় টাইম স্ট্যাম্পটা দিয়ে দিবেন যে কত মিনিট থেকে কত মিনিট আমরা কোন ভিডিও নিয়ে, কোন প্রশ্ন নিয়ে কথা বলছি। একটা ক্লিক করলেই জাস্ট হয়ে যাবে, একটু চেষ্টা করবেন। তাহলে দেখুন লিউক্রেজিয়ার সৌন্দর্য। আন্দ্রিয়া ডেলের কবিতায় লিউক্রেজিয়া ইজ ডেসক্রাইবড অ্যাজ এ ওমেন অফ এক্সেপশনাল বিউটি অ্যান্ড গ্রেস। তার চেহারার মধ্যে একটা ভিন্ন রকম এক্সেপশনাল সৌন্দর্য রয়েছে, আলাদা রকমের। গ্রেস মানে সৃষ্টিকর্তা খুবই মহিমা দিয়ে তাকে তৈরি করেছে। ব্রাউনিং পোর্ট্রেস অ্যাজ ডেলিকেট অ্যাজ অ্যাথেরাল উইথ ফিচার্স দ্যাট ক্যাপটিভেট দোজ অ্যারাউন্ড হার। অর্থাৎ এমনভাবে বর্ণনা করেছে ব্রাউনিং, রবার্ট ব্রাউনিং আমাদের রাইটার। মেয়েটা ডেলিকেট মানে হচ্ছে বোঝায় পাতলা, হালকা, নরম। এখানে বুঝিয়েছে হচ্ছে কোমলতা, চেহারার মধ্যে আছে, চরিত্রের মধ্যে নাই। ঠিক আছে, তার চেহারাটা খুবই নমনীয়, সুন্দর, মানে দেখলেই চোখ আটকে যায় এই টাইপ।
আর এথেরাল বলতে বোঝায় হচ্ছে আবার এক্সট্রিমলি ডেলিকেট, অতিরিক্ত সূক্ষ্ম সৌন্দর্য, অর্থাৎ ওর চোখের পাপড়ি থেকে শুরু করে আরও যা যা থাকে আর কি সব কিছু অতিরিক্ত বেশি সূক্ষ্ম সুন্দর ছিল, যে বৈশিষ্ট্যগুলোর কারণে এই মেয়েটার সাথে আটকে গেছে আর কি আমাদের রবার্ট ব্রাউনিং। সৌন্দর্যের যে ঠেলা কি বেচা বোঝাই দিছে তাকে। হার বিউটি ইজ কম্পেয়ার্ড টু দ্যাট ফ্লাওয়ার অফ এ পিস অফ আর্ট। শিল্পীরা যে ছবিগুলো আঁকে সেই ছবিগুলো কিন্তু নিখুঁত, সেই ছবি আঁকা হয়েছে একটা নিখুঁত ফুলের নিখুঁত ছবি, তার সাথে কম্পেয়ার করছে লিউক্রেজিয়াকে, সে নাকি তার চেয়েও বেশি সুন্দর। এভোকিং ইমেজেস অফ পিউরিটি অ্যান্ড এলিগেন্স, এর মধ্যে বিচক্ষণতা ছিল, এর মধ্যে পিউরিটি ছিল এই মেয়েটার চেহারার মধ্যে, সৌন্দর্যের মধ্যে। ডেসপাইট হার ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস, এই নারীটার ফিজিক্যাল অ্যাট্রাকটিভনেস ছিল, সৌন্দর্য ছিল, তার বাইরে যেটা ছিল, শি ইজ অলসো ডিপিক্টেড অ্যাজ এ কমপ্লেক্স ক্যারেক্টার, জটিল চরিত্রের একজন মানুষ, উইথ হার ওন ডিজায়ার্স, তার নিজের কিছু চাহিদা ছিল। অ্যান্ড মোটিভেশনস অ্যাডিং ডেপথ টু পোর্ট্রেয়াল, হার পোর্ট্রেয়াল অন দ্য পোয়েম। একটা সুন্দর নারী যখন বজ্জাত জেরে হয় তখন কবিতাটা পড়তে সুন্দর লাগে, এই সেই কবিতা। ঠিক আছে, তাহলে আমরা তার সৌন্দর্য নিয়ে মোটামুটি 90% লিখলাম এবং শেষের 10%-এ গিয়ে এই মেয়েটা যেটা বেয়াদব ছিল সেটা আমরা লিখে দিব। ঠিক আছে, আমরা আশা করি জানি সামারি যারা দেখেছেন। পরের কোয়েশ্চেন, ডিসক্রাইব আন্দ্রিয়া ডেল সার্টো অ্যাজ এ ফল্টলেস পেইন্টার। এই শিল্পী যে একজন ত্রুটিহীন শিল্পী ছিল, ফল্টলেস মানে যার লেখার মধ্যে পেইন্টিংয়ের মধ্যে কোনো ত্রুটি নাই। ও একটা অংশে ডিরেক্ট কবিতার লাইনের মধ্যে ছিল যে রাফায়েল বা মাইকেলেঞ্জেলোর মতো রাইটারদের ছবির মধ্যে আমি হচ্ছে কি করতে পারি, পেইন্টারদের ছবির মধ্যে আমি ত্রুটি দেখাই দিতে পারি, আমাকে কেউ ত্রুটি দেখাইতে পারো না, আমি চোখের সামনে যা দেখি সেটাকে তুলে এনে একদম খাতায় বসিয়ে দিতে পারি, ক্যানভাসে মানে হুবহু আঁকতে পারি। ঠিক আছে, তো উনি নিজেকে ফল্টলেস বলতো, শুধু উনি না অন্যান্য সবাইও বলতো, কিন্তু ওই যে স্পিরিট ছিল না, ইন্সপিরেশন ছিল না। যাই হোক, আন্দ্রিয়া ডেল সার্টো ইন ব্রাউনিং প্রেজেন্টস আন্দ্রিয়া ডেল সার্টো অ্যাজ এ টেকনিক্যালি স্কিলড পেইন্টার, মানে হাতে কলমের দিক থেকে তার দক্ষতা খুবই সুন্দর ছিল, উইথ ইনক্যাপেবল ট্যালেন্ট অ্যান্ড প্রেসিশন এবং ট্যালেন্ট এখানে আমরা বোঝাচ্ছি মানে খুবই সূক্ষ্ম দক্ষতা ছিল তার মধ্যে। আন্দ্রিয়াস ওয়ার্ক ইজ প্রেইড ফর টেকনিক্যাল মাস্টারি অর্থাৎ টেকনিক্যাল কোনো ফল্ট থাকতো না, কারিগরি ত্রুটি কখনোই তাদের মধ্যে থাকতো না। আপনারা যারা আর্ট পছন্দ করেন, নেটে যদি বিভিন্ন আর্টিস্টদের ছবি সার্চ দেন, দেখবেন যে পা একদিকে মাকা টাকা হয়ে আছে, হাত পা বডি স্ট্রাকচার ঠিক মতো দিতে পারে নাই, কিন্তু ওগুলো কোটি কোটি টাকায় বিক্রি হয়, দামি। আন্দ্রিয়ার ছবিতে ওরকম বেঁকাটুকা কিছু ছিল না, সব ছিল একদম পারফেক্ট, কিন্তু স্বর্গীয় একটা মানে দেখে যে একটা ভিন্ন রকম আবেগ আসবে সেটা আসতো না, কারণ ওর ছিল মন ভাঙা হৃদয়। ঠিক আছে, অ্যান্ড অ্যাটেনশন টু ডিটেল, এবং উনি ডিটেল মানে একটা ছবি আঁকানোর সময় ডিটেইলড ছবি আঁকতে পারতো। এর ফলে কী হয়েছিল, আর্নিং হিম রিকগনিশন অ্যান্ড অ্যাডমায়ারেশন উইথ দ্য অ্যারিস্টোক্র্যাটিক কমিউনিটি, এবং এটার কারণে অ্যারিস্টোক্র্যাট কমিউনিটি তার আঁকাআঁকি খুব পছন্দ করতেন, এমনকি ইটালির রাজা পর্যন্ত তার ভক্ত ছিল। হাউএভার ডেসপাইট হিজ টেকনিক্যাল স্কিল, কিন্তু এই সমস্ত দক্ষতা থাকার পরেও তাকে বলা হয়েছে আন্দ্রিয়া ইজ ডেপিক্টেড অ্যাজ ল্যাকিং অ্যাজ ক্রিয়েটিভ ভিশন অ্যান্ড অরিজিনালিটি। বলা হয়েছে তার মধ্যে ল্যাক আছে, ক্রিয়েটিভিটির অভাব আছে, অরিজিনালিটির অভাব আছে। কারণ কি আমরা জানি, ঠিক আছে, কারণ কি, হিজ পেইন্টিং ল্যাক অফ ইমোশনাল ডেপথ, আবেগের গভীরতা তার মধ্যে ছিল না, অ্যান্ড ফেইল টু ইভোক সেন্স অফ মিনিং অর সিগনিফিক্যান্স বিয়ন্ড দেয়ার সারফেস বিউটি। এই যে বাহ্যিক যে সৌন্দর্য, এর বাইরে ভিতরের গভীরতাটাকে উনি টাচ করতে পারতো না, কারণ ওনার ভেতরে ভালোবাসা ছিল না, মন অশান্ত ছিল। ঠিক আছে, ব্রাউনিংস পোর্ট্রেয়াল অফ আন্দ্রিয়া ডেল সার্টো অ্যাজ এ ফল্টলেস পেইন্টার, ব্রাউনিং যে আমাদের রাইটার আর কি, এই পেইন্টারটাকে যে ফল্টলেস পেইন্টার হিসেবে প্রেজেন্ট করেছে, এটা হাইলাইট করে বা এটা আমাদেরকে বোঝায় দ্য কন্ট্রাস্ট বিটুইন টেকনিক্যাল প্রফিসিয়েন্সি অ্যান্ড আর্টিস্টিক ইন্সপিরেশন। অর্থাৎ বিষয়টা আমাদের রাইটার আমাদেরকে যে মেসেজটা দিয়েছেন যে তোমার মধ্যে দক্ষতা সূক্ষ্মতা থাকতেই পারে, কিন্তু একজন আর্টিস্টের যে ইন্সপাইরেশন, মোটিভেশন, যেটা সুলাইমান সুখানের না, ঠিক আছে, ভালো মোটিভেশন যে আমি এই কাজটা করব অমুকের জন্য, একটা ভালো উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য, এই দুটো জিনিস একটা বড় ধরনের পার্থক্য আছে, যে জিনিসটা আন্দ্রিয়ার মধ্যে ছিল না, অন্যান্য বিখ্যাত রাইটারদের মধ্যে ছিল, পেইন্টারদের মধ্যে ছিল। পরের কোয়েশ্চেন, দ্য লাস্ট রাইড টুগেদার থেকে ব্রাউনিংয়ের, কমেন্ট অন দ্য টাইটেল অফ দ্য পোয়েম দ্য লাস্ট রাইড টুগেদার। আমরা একটুখানি সংক্ষেপে বলি, লাস্ট রাইড টুগেদার কবিতার গল্পটা খুব একটা বড় না, মূলত প্রেয়সীকে সে একদম শেষ পর্যায়ে গিয়ে একটা লাস্ট রাইডের জন্য রিকোয়েস্ট করে অনেকক্ষণ ধরে, তারপর মহিলাটা রাজি হয়ে যায়। ঠিক আছে, এবং এই যে রাজি হওয়ার পরে বা আগে তার যে
চেঞ্জ, ভাবনা চিন্তা অভিজ্ঞতার যে চেঞ্জ, অনুভূতির যে পরিবর্তন, সেটাকেও দেখানো হয়। রাজি হওয়া মুহূর্তে ওর কাছে মনে হয় যে পৃথিবীতে এর থেকে সুখ আর কিছু নাই। ঠিক আছে, এই কারণে রাইডটা ছিল, কাজটা ছিল কখন? লাস্ট। এই জন্য এটার নাম দেওয়া হয়েছে দ্য লাস্ট রাইড টুগেদার, অর্থাৎ একত্রে আমাদের শেষ ভ্রমণ বা শেষ একটা কাজ। ঠিক আছে, দ্য টাইটেল লাস্ট রাইড টুগেদার সাজেস্ট এ সেন্স অফ ফাইনালিটি অ্যান্ড ক্লোজার। ফাইনালিটি অ্যান্ড ক্লোজার মানে শেষ জিনিসটাকে বোঝাচ্ছে। It implies that the poem will explore the idea of final journey. বোঝানো হচ্ছে মূলত যে এই জার্নিটাই হচ্ছে জীবনের একটা শেষ জার্নি আর এক্সপিরিয়েন্স, অথবা জীবনের শেষ অভিজ্ঞতা, শেয়ার বিটুইন টু পিপল, দুইটা মানুষের মধ্যেকার যে অনুভূতি অভিজ্ঞতা, এটা শেষ অভিজ্ঞতা। কিছু কিছু ক্রিটিক কী বলছে জানেন? বলছে যে তার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাওয়ার কথা অন্য জায়গাতে, শেষ বেলা যে সে অন্য রাইড করার কথা বলছে এবং মেয়েটা রাজি হয়, এবং তার কাছে যে বিয়ে হয়ে যাওয়া গার্লফ্রেন্ড চলে যাচ্ছে, এটাই এই হচ্ছে ডেথ হিসাবে ধরছেন। ঠিক আছে, তো আমরা যেভাবে ইচ্ছা এক্সপ্লেন করতে পারি, সমস্যা নেই। The word last indicates that ride will be the end of something. Last শব্দটা টাইটেলের মধ্যে লাস্ট, এটা বলতে বোঝায় যে সব কিছুর শেষ। এটা হতে পারে পারহ্যাপস এ রিলেশনশিপ, হতে পারে একটা সম্পর্কের শেষ, অথবা একটা চ্যাপ্টার, একটা ক্যারেক্টারের জীবনের চ্যাপ্টার শেষ হয়ে যাচ্ছে। আর দ্য ইউজ অফ টুগেদার কথাটাকে যেখানে ব্যবহার করেছে, এটা বলতে বোঝায় যে দুইজন মিলে একটা শেয়ার্ড এক্সপিরিয়েন্স অ্যান্ড কম্প্যানিয়নশিপ একত্রে। অ্যান্ড ওভারঅল দ্য টাইটেল hints that a theme of love, loss, passage of time, setting, tone ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ এই একটা ছোট্ট টাইটেল অনেকগুলো জিনিসকে আমাদের সামনে দেখায়। কী কী জিনিস? লাস্ট রাইড টুগেদার কথার মধ্যে কিন্তু একটা ভালোবাসা আছে। লাস্ট বলতে হতাশা বা লস, হারিয়ে যাওয়াকে বোঝাচ্ছে। প্যাসেজ অফ টাইম বলতে সময় শেষ হয়ে গেছে বোঝাচ্ছে। না, একই সাথে এটার সেটিং, পরিবেশটা কেমন ছিল, শেষ মুহূর্ত, সেটা বোঝাচ্ছে। টোনটা কেমন ছিল, একটা দুঃখজনক টোন, যে আজকেই আমাদের শেষ, আনন্দ একই সাথে দুঃখ মিক্সড। ঠিক আছে, তো এই অ্যান্সারটি, এই চমৎকার অ্যান্সারটি আপনারা অবশ্যই সামনে পেছনে একটু ছোটো একটু লেস টেস লাগাই দিবেন। আশা করি এখান থেকেও ফুল মার্কস পাবেন। এক্সামাইন দ্য নেচার অফ ব্রাউনিংস অপটিমিজম ইন দ্য পোয়েম দ্য লাস্ট রাইড টুগেদার। লাস্ট রাইড টুগেদারে অপটিমিজমটাকে দেখানো। অপটিমিজম কি? আশা করা, আশাবাদী, তাকে বলা হয় অপটিমিজম। ও বারবার মেয়েটাকে জিজ্ঞেস করে রাজি হতে রাইডে রাজি হবে কি না। মেয়েটা প্রথম দিকে রাজি হয় না, কিন্তু ও কখনো হাল ছাড়ে না, রাজি কিন্তু করিয়েই ছাড়ে। ঠিক আছে, তো সেটাকেই বলা হচ্ছে আমাদের ব্রাউনিংয়ের অপটিমিজম, আশা করার যে প্রবণতাটা। ইন দ্য লাস্ট রাইড টুগেদার ব্রাউনিংস অপটিমিজম ইজ দ্য এভিডেন্ট ইজ, মানে ওর যে আশা সেটা আমাদের একটা প্রমাণ দেখায়। কী প্রমাণ? স্পিকার্স অ্যাটিটিউড টুয়ার্ডস লাইফ অ্যান্ড লাভ, ভালোবাসা এবং জীবনের প্রতি আমাদের বক্তার, এই কবিতার বক্তার যে একটা দৃষ্টিভঙ্গি, সেটাকে বোঝানো হয়। কেমন দৃষ্টিভঙ্গি? যে জীবন যতদিন আছে, আশা ততদিন আছে, ভালোবাসা ততদিন আছে, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে দেখতে পারো। রাজি হয় নাই 10 বার বলছি, আরও 2 বার বলে দেখতে পারো। ঠিক আছে, ডেসপাইট এক্সপিরিয়েন্সিং ডিসঅ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হতাশা, খারাপ অবস্থা থাকার পরেও, হার্ট এক মানে হৃদয়ের ব্যথা, টুথেক দাঁতের ব্যথা, তার হৃদয়ের ব্যথা। ইন দ্য পাস্ট, অতীতের যে হৃদয়ের ব্যথা, দ্য স্পিকার রিমাইন্ডস হোপফুল অ্যান্ড অপটিমিস্টিক অ্যাবাউট দ্য ফিউচার। একে তো হতাশ, হৃদয়ে ব্যথা আছে, অতীতের ব্যথা, তারপরেও ওর মধ্যে আশা আছে যে না, একদিন রাজি হবে, এবং সে ভবিষ্যৎ নিয়ে অপটিমিস্টিক, আশাবাদী, হতাশ হয় নাই। দেখেন এই বেচারার কত ধৈর্য, তার আমরা কত সহজে হতাশ হয়ে যাই। দ্য পোয়েম সেলিব্রেটস দ্য রেজিলেন্স অফ হিউম্যান স্পিরিট। এই কবিতাটা কী করে? মানুষের হিউম্যান স্পিরিটটাকে দেখায়। রেজিলেন্স বলতে সহ্য করার ক্ষমতা, আরও কতক্ষণ ধরে আমি ধৈর্য ধরতে পারি। অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর লাভ, এবং ভালোবাসার যে যোগ্যতা, কতটুকু ক্ষমতা, কত বেশি ভালোবাসতে পারি ভাই, সেটা দেখাচ্ছে। ক্যাপাসিটি অফ লাভ টু ট্রান্সেন্ড দ্য অবস্টাকলস অ্যান্ড হার্ডশিপ মানে কঠিন কাজ, অবস্টাকল মানে বাধা, সমস্ত বাধাকে ছাড়িয়ে যেতে পারে, ট্রান্সেন্ড করতে পারে। কোন জিনিস? ভালোবাসার শক্তিটা। সেটাই আমাদের মূলত এখানে দেখানো হচ্ছে তার আশা করার মাধ্যমে। And Browning's optimism is reflected in the speaker's willingness to embrace the present moment. এবং ব্রাউনিংয়ের আশাটা আমরা এখানে আরও বুঝতে পারি, অপটিমিজমটা বুঝতে পারি। সেটা হচ্ছে ও কিন্তু তার গার্লফ্রেন্ডকে শেষ মুহূর্তে গিয়ে কী করতে চাচ্ছে? কাছে পেতে চাচ্ছে, একটা শেষ মুহূর্তটাকে ও এনজয় করতে চাচ্ছে, আনন্দ পেতে চাচ্ছে। তার কাছে বলছে যে এটাই একটা প্লেজার, ইভেন ইন দ্য ফেস অফ আনসার্টেইন অ্যাডভার্সিটি। যদিও সে জানতো যে এই সময়টা অনিশ্চিত, আনসার্টেইন। অ্যাডভার্সিটি মানে পরিবেশটা প্রতিকূল নয়, অনুকূল নয়, প্রতিকূল, অর্থাৎ বিরূপ একটা পরিবেশ, তার পক্ষে নয়। তারপরে সে আশা ছাড়েনি, হাল ছাড়েনি। তো এখানে মূলত হচ্ছে মানুষকে হাল যেন না ছাড়ে মানুষ, সেটাকেই রিপ্রেজেন্ট করানো হয়, দেখানো হয়। ডোভার বিচ থেকে আমাদের ম্যাথিউ আর্নল্ডের পোয়েম থেকে
হোয়াট সেন্সরি ইমেজেস ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম ডোভার বিচ? সেন্সরি ইমেজ মানে কি? হোয়াট আর দ্য ইমেজারি, হোয়াট আর দ্য সেন্সরি পিকচার্স, মানে এই কবিতার মধ্যে কোন ধরনের ছবি ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু আমরা ব্রডের মধ্যে অলরেডি পড়েছি। কেমন কেমন ছবি ছিল? ডোভার বিচ কবিতার আমরা শুরুতেই একটু ইন্ট্রোডাকশন টাইপ দিয়ে নিব, দেন আমরা বলবো যে এখানে উনি অনেকগুলো সেন্সরি ইমেজেস ব্যবহার করেছেন অ্যাটমসফিয়ার এবং মুডটাকে ডিসক্রাইব করার জন্য। কেমন কী কী ছবি ব্যবহার করেছেন? উনি ব্যবহার করেছেন সাউন্ড অফ দ্য ওয়েভস, সমুদ্রের ঢেউয়ের শব্দটাকে উনি ব্যবহার করেছেন। সেন্সরি ইমেজ মানে কি? কবিতার মধ্যে এমন কিছু বর্ণনা, যে বর্ণনাগুলো আমাদের 5টা ইন্দ্রিয়কে বা 6টা ইন্দ্রিয়কে নাড়া দিবে, কান, চোখ, নাক, এভরিথিংকে নাড়া দিবে। সাউন্ড অফ দ্য ওয়েভস আমাদের কানকে নাড়া দিছে, সো ইটস এ সেন্সর ইমেজারি। আরেকটা কি? দ্য মুনলাইট সি, মুনলিট সি, সমুদ্রের পাড়ে যে সন্ধ্যাবেলা বা রাতের যে কি বলে চাঁদের আলো, এই জিনিসটা আমাদের চোখকে নাড়া দিচ্ছে, এটা একটা পিকচার ইমেজারি উনি ব্যবহার করেছে। স্মেল অফ দ্য সল্ট ইন দ্য এয়ার, বাতাসে কি আছে? লবণের একটা ঘ্রাণ আছে, বাতাস যেহেতু বইছে, সেন্সরি ইমেজ ব্যবহার করেছে। এছাড়াও আমরা বলতে পারি যে সমুদ্রের পানি যখন চলে যায়, ওটার যে নুড়ি, পিবলস লেখা ছিল বইয়ে, ঠিক আছে, পিবলসগুলোকে বর্ণনা, এভরিথিং আমরা বলতে পারি। অলসো ইউজ টেকটাইল ইমেজেস, টেকটাইল বলতে বোঝায় একটু টেকনিক্যাল টাইপ, আওয়াজ, শব্দ টব্দ, যেমন কি টু কনভে দ্য টেক্সচার অফ দ্য পিবলস অন দ্য বিচ, বিচ বা সমুদ্রের মধ্যে যে পিবলসগুলো ছিল, পিবল মানে হচ্ছে নুড়ি পাথর, এই নুড়ি পাথরের আওয়াজগুলো, পানি যখন চলে যাচ্ছিল ঝিরঝির করে একটা শব্দ হয়, সেটাকে উনি বর্ণনা করেছেন, ঠিক আছে। আর কি? উনি কুল ব্রিজ এগেনস্ট দ্য স্কিন, অর্থাৎ তার শরীরে যে ঠান্ডা বাতাসটা লাগছে সেটাকেও বর্ণনা করেছেন। আমি সংক্ষেপে এক কথায় সবগুলো দিয়ে দিচ্ছি, আপনারা এগুলো এক একটা অংশ নিয়ে নিয়ে 1 লাইন 2 লাইন করে লিখবেন। এবং এই প্রত্যেকটা সেন্সরি ইমেজেসগুলো একটা ভিভিড পিকচার তৈরি করে, একটা জায়গা তৈরি করে টু হেল্প ইমার্স দ্য রিডার ইন দ্য সেন্স ডিপিক্টেড ইন দ্য পোয়েম, অর্থাৎ যখন পাঠক পড়বে এই কবিতাটি, যত ক্লিয়ারভাবে এই জিনিসগুলো বর্ণনা থাকবে, পাঠক তত ভালোভাবে এটাকে রিয়ালিস্টিক ফিল করবে, ঠিক আছে। এই কাজটাই করেছেন ডোভার বিচের মধ্যে, এবং এই প্রত্যেকটা জিনিস ছিল সেন্সরি ইমেজ। চলো একটু লিস্ট করে ফেলি কী কী সেন্সরি ইমেজ। সমুদ্রের ঢেউ, দ্য সাউন্ড অফ ওয়েভস, দ্য সাইট অফ মুনলাইট বা মুনলিট সি, স্মেল অফ সল্ট ইন দ্য এয়ার, ঠিক আছে, টেক্সচার অফ দ্য পিবলস, টেক্সচার অফ দ্য পিবলস, কুল ব্রিজ এগেনস্ট দ্য স্কিন। এই কয়েকটা দিলেই চলবে, শর্ট কোয়েশ্চেন আর কত দরকার। পরের প্রশ্ন, হোয়াট দ্য পোয়েম ডোভার বিচ ইজ অ্যাবাউট বাই ম্যাথিউ আর্নল্ড। ম্যাথিউ আর্নল্ড ডোভার বিচ কবিতাটা কী নিয়ে, এটা নিয়ে আমাদের বড় প্রশ্ন আছে। ডোভার বিচের পুরো সামারি এভরিথিং যা জানেন সব লিখে দিলে হয়ে যাবে। তো আমরা একটু সংক্ষেপে দেখবো যে ডোভার বিচ কবিতাটা মূলত রিফ্লেক্ট করেছে কিছু থিম নিয়ে। কী থিম? লস, হারানো। কি হারানো? ওই যে সেই বিশ্বাস, ভালোবাসা, ধর্ম হারায় গেছে, আনসার্টেনিটি, অনিশ্চয়তা। এই দুনিয়াতে কেউ কাউকে বিশ্বাস করা যায় না, কে ভালো খারাপ জানি না। অ্যান্ড দ্য ডিক্লাইন অফ ফেইথ ইন মডার্ন ওয়ার্ল্ড, এবং বলছে যে এই যে মডার্ন দুনিয়াতে বিশ্বাস হারিয়ে গেছে, এই হচ্ছে মূল। এই লাইনটা আমাদের মেইন। বাদ বাকি আমরা কী লিখবো? আর সে হচ্ছে সমুদ্রের একটা মেটাফোর বা পিকচারের মাধ্যমে পৃথিবীর বিশালতাটাকে বোঝানোর চেষ্টা করেছেন। সমুদ্রের ভেতরের যে নুড়ি পাথর, এটা ওইটা, এইগুলোর মাধ্যমে পৃথিবীর মানুষের দুঃখ কষ্ট, অন্যান্য সিচুয়েশনকে বোঝানোর চেষ্টা করেছেন, ঠিক আছে। তো পুরো সামারিটাকে আমরা এখান থেকে চাইলে লিখে দিলে আশা করি হয়ে যাবে, ওকে। এবং উনি কিসের কিসের বর্ণনা দিয়েছিলেন সেগুলো আমরা এখানে লিখব। আচ্ছা, আরেকবার একটু সংক্ষেপে বলে দিই, ডোভার বিচ মূলত বিষয়বস্তুটা কী ছিল? মডার্ন মানুষের আচার আচরণ, স্বভাব সেটা, এবং দুনিয়া থেকে, পৃথিবী থেকে, বিশ্ব থেকে ধর্ম, বিশ্বাস, ন্যায়পরায়ণতা, এই জিনিসগুলো হারিয়ে গেছে, সেটা উনি বিভিন্ন ইমেজেরই বিভিন্ন বিষয়ের মাধ্যমে দেখিয়েছেন। পরের কোয়েশ্চেন, রাইট এ শর্ট নোট অন মডার্ন পিপল ইন ম্যাথিউ আর্নল্ডস পোয়েম দ্য স্কলার জিপসি। স্কলার জিপসি কবিতায় মডার্ন মানুষকে কীভাবে কী দেখানো হয়েছে? মডার্ন মানুষকে স্কলার জিপসি, একটু মনে করেন, আমরা যারা সামারি দেখেছেন আপনারা, স্কলার জিপসি একজন মানুষ, সে মানুষের মধ্যে কেন আসে না মডার্ন মানুষের মধ্যে? কারণ মডার্ন মানুষ নোংরা, খারাপ, তারা শব্দ করে, তারা পলিউশন করে, তারা টাকা পয়সায় লোভ করে, তারা উল্টোপাল্টা চরিত্র তাদের। এই জন্যে স্কলার জিপসি এই মানুষগুলোর সামনে আসতে চায় না, তাদের সাথে মিশে সে নিজেও হয়তো বা খারাপ হয়ে যাবে, এরকমটা মনে করে। আমরা একটু প্রশ্নটা পড়ে ফেলি। রাইট এ শর্ট নোট অন দ্য মডার্ন পিপল ইন ম্যাথিউ আর্নল্ডস পোয়েম দ্য স্কলার জিপসি, অর্থাৎ স্কলার জিপসিতে মডার্ন মানুষগুলো কেমন ব্যাখ্যা করুন। স্কলার জিপসি না থেকে থার্সিস আসলেও একই আনসার, অন্য যে কোনো কবিতা। মডার্ন মানুষ সবাই খারাপ, খারাপ লিখে দিলে হয়ে গেল, ঠিক আছে। মডার্ন পিপল জিজ্ঞেস করলে এটা লিখবেন, আমরাই মডার্ন পিপল। ইন দ্য স্কলার জিপসি, অর্থাৎ এই কবিতায় ম্যাথিউ আর্নল্ড কন্ট্রাস্ট দ্য সিম্পল আইডিয়ালিক লাইফ অফ দ্য স্কলার জিপসি, স্কলার জিপসির যে সুন্দর একটা শ্রেষ্ঠ জীবন, এই জিনিসটাকে উনি তুলনা করেছেন উইথ দ্য মডার্ন ওয়ার্ল্ড, মডার্ন দুনিয়ার সাথে, যে দুনিয়াটা ফিল্ড উইথ নয়েজ, শব্দ, হৈহুল্লোড়ে ভর্তি, পলিউশনে ভর্তি, অ্যান্ড ম্যাটেরিয়ালিজম, টাকা পয়সার লোভের উপরে ভর্তি। দ্য মডার্ন পিপল ইন দ্য পোয়েম আর ডিপিক্টেড
এই কবিতায় মডার্ন মানুষকে কীভাবে দেখানো হয়েছে এটা আমরা একটু মনে রাখবো, এইটুকু মুখস্থ করতে হবে। রেস্টলেস, অস্থির, ওরা কি করবে না করবে বুঝে না, অস্থিরতা সবসময় কাজ করে। ডিসস্যাটিসফাইড, সব কিছু নিয়ে তারা অসন্তুষ্ট। আমার 2টা গাড়ি আছে কেন, আমার 10টা থাকবে না কেন, অর্থ আছে, এই টাইপের ডিসস্যাটিসফ্যাকশন সবসময় থাকে, সবসময়। আমার হাজব্যান্ড অমুক, তার হাজব্যান্ড তো তমুক, আমার হাজব্যান্ড আরেকটু বড় হইলে ভালো হইতো, ঠিক আছে। কনস্ট্যান্টলি সিকিং ডিস্ট্রাকশন, এবং সবসময় তারা ডিস্ট্রাকশন খুঁজে বেড়াচ্ছে, অর্থাৎ কোনো জিনিসে একটা জিনিসে ফোকাস করে লেগে নেই তারা, এটার সাথে ওটার সাথে দৌড়াদৌড়ি করে। অ্যান্ড এন্টারটেইনমেন্ট টু নাম্ব দেয়ার সেন্সেস, এবং তারা কী করছে, ডিস্ট্রাকশন এবং এন্টারটেইনমেন্টের মধ্যে খালি খুঁজছে তো খুঁজছেই, এর ফলে কী হচ্ছে, তাদের সেন্সগুলো নাম্ব হয়ে যাচ্ছে। নাম্ব মানে অসার, সেন্স নাম্ব হয়ে যাচ্ছে কীভাবে, সহজ উদাহরণ চাইলে এই উদাহরণগুলো আমরা খাতায় লিখতে পারবো। ইভেন আমরা আজকের দিনে যেমন সিনেমা দেখার সময় কোনো আনন্দ ফিল করি না, কারণ চোখের সামনে অতিরিক্ত ডাইভার্সিটি, এই মুভি সেই মুভি কত দেখবেন ভাই, সেন্সে আগের মতো মজা আর লাগে না। শর্ট ভিডিও, ছোট্ট ছোট্ট টিকটকে মজা লাগে, এই টাইপের অতিরিক্ত ডাইভার্সিটি হওয়ার কারণে মানুষের মধ্যে থেকে অস্থিরতা বেড়ে গেছে, মানুষের মধ্যে থেকে লেগে থাকার প্রবণতা কমে গেছে। আনন্দ পাওয়াটা, আগে যেরকম একটা সিনেমা দেখার সময়, নাটক দেখার সময় মানুষ আনন্দ পেত, ফিল করতো, একটা কবিতা পড়ার সময়, এখন আর সেটা মানুষ ফিল করে না, কারণ তাদের সেন্স অসার হয়ে গেছে। অসার মানে নাম্ব। দেখেন, এই রাইটার শত শত বছর আগে আমাদের আজকের দুনিয়ার অবস্থা লিখে গেছেন। আর্নল্ড সাজেস্ট দ্যাট মডার্ন লাইফ হ্যাজ লস্ট টাচ উইথ ন্যাচারাল রাইমস অফ দ্য ওয়ার্ল্ড। দুনিয়ার যে একটা ন্যাচারাল, প্রাকৃতিক যে একটা ছোঁয়া আছে, সেই ছোঁয়াটাকেই তারা নষ্ট করে ফেলেছে। দ্য ডিপার ট্রুথস অফ এক্সিস্টেন্স, যেটাকে আমরা বলছি হচ্ছে সৃষ্টির একটা গভীর সত্য। দ্য স্কলার জিপসি ইন কন্ট্রাস্ট, অন্যদিকে আমরা যদি স্কলার জিপসির কথা বলি, সে রিপ্রেজেন্ট করে একটা রোম্যান্টিক আইডিয়াল ফ্রিডম, একটা স্বাধীনতা, একটা রোম্যান্টিক লাইফ, অ্যান ইন্টেলেকচুয়াল পারসুইট, একটা বুদ্ধিদীপ্ত জ্ঞানের সাথে নতুন জিনিস খোঁজার একটা মানুষ হচ্ছে স্কলার জিপসি। যে মানুষটা কি আনটাচড বাই দ্য ট্র্যাপিংস অফ মডার্ন সোসাইটি, যে মানুষটা মডার্ন সোসাইটির নোংরামি থেকে দূরে আসে, এইগুলো ওকে টাচ করতে পারে নাই। হপকিন্সের 2টা কবিতা পড়লেই আমাদের শেষ হয়ে যাচ্ছে, 3টা হপকিন্স থেকে। ওকে, তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট কাইন্ড অফ জয় ডিড হপকিন ফিল হোয়েন হি প্রেড ফর দ্য ব্ল্যাকস্মিথ। ব্ল্যাকস্মিথের জন্য উনি যখন প্রার্থনা করলো, কোন ধরনের আনন্দ উনি পেল? ওনার কাছে একটাই আনন্দ লেগেছিল যে একজন ধর্মযাজক হিসেবে আমি এই মানুষটাকে হচ্ছে মৃত্যুর পথে বেহেশতের দিকে যাত্রা করিয়ে দিতে পারলাম, দেন আমি সাকসেসফুল। এটা হচ্ছে মূল কথা, আমরা বোঝার জন্য বললাম, দেন আমরা একটু লাইন বাই লাইন পড়বো, এবং শুরুতে শেষে আমরা এখানেও একটু ইন্ট্রোডাকশন কনক্লুশন দিব, আমরা তো সামারি জানি, সেখান থেকে দিলেই হবে। In Felix Randall, the Felix Randall এই কবিতায় Jeremy Hopkins expresses a profound sense of joy and gratitude as he prays for the blacksmith Felix Randall. Felix Randall এর জন্য যখন উনি হচ্ছে প্রার্থনা করে, তখন উনি নিজের মধ্যে একটা আনন্দ ফিল করে। Hopkins find the joy in the act of prayer itself. সে যখন প্রার্থনা করছিল তখন নিজে সে এই আনন্দটা ফিল করে। অ্যাজ ইট, মনে হচ্ছিল এরকম যে ইট অ্যালাউস হিম টু কানেক্ট উইথ দ্য গড, মনে হচ্ছিল যেন আমি সৃষ্টিকর্তার সাথে সান্নিধ্য পেয়ে গেছি, টাচ চলে আসছে সৃষ্টিকর্তার। অ্যান্ড অফার এ সোলাস টু ফেলো হিউম্যান বিং ইজ নিডেড, এবং সৃষ্টিকর্তা তাকে একটা সোলাস দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, প্রশান্তি দিচ্ছে, যে সান্ত্বনাটা পৃথিবীর মানুষের, হিউম্যান বিংয়ের প্রয়োজন, এটা সৃষ্টিকর্তা তাকে দিচ্ছে। এবং একটা ধর্মযাজকের কাছে, ধার্মিক মানুষের কাছে এটা কিন্তু সবচাইতে বড় একটা শান্তি, প্রশান্তি। দ্য পোয়েম রিফ্লেক্টস হপকিন্স ডিপ ফেইথ। এই কবিতাটা আমাদেরকে মূলত বোঝায় হপকিনের যে সুন্দর, যে মানে গভীর যে বিশ্বাস, সেটা অ্যান্ড হিজ বিলিভ অফ দ্য পাওয়ার অফ প্রেয়ার, এবং প্রার্থনার যে ক্ষমতাটা আছে সেটা এই কবিতার মাধ্যমে আমাদেরকে দেখানো হয়। টু ব্রিং কমফোর্ট অ্যান্ড হিলিং টু দোজ আর সাফারিং, ওই মানুষগুলো, যে মানুষগুলো সাফার করছে, কষ্ট পাচ্ছে, সেই মানুষগুলোকে আনন্দ দেওয়ার মাধ্যমে, কমফোর্ট দেওয়ার মাধ্যমে, কমফোর্ট মানে সান্ত্বনা দেওয়া, একটু ভালো ফিল করানো। হিলিং মানে একটু আরোগ্য লাভ করানো, অসুস্থ থেকে সুস্থতার মধ্যে নিয়ে আসে। এইগুলো করতে গেলে সৃষ্টিকর্তার সান্নিধ্য পাওয়ার মতো আনন্দটা সে পায়। একজন অসুস্থ মানুষকে সেবা করার মাধ্যমে তার কাছে মনে হয় যেন আমি সৃষ্টিকর্তার আরও নৈকট্য লাভ করলাম। হপকিন্সের জয় স্পিরিচুয়াল ইন নেচার, হপকিন্সের জয় ইজ স্পিরিচুয়াল ইন নেচার। তার যে আনন্দ সেটা হচ্ছে, এই আনন্দটা কোন ধরনের দিক থেকে এটা স্পিরিচুয়াল, আধ্যাত্মিক আনন্দ, বা স্পিরিচুয়াল বলতে আমরা রিলিজিয়াসও করতে পারি, ধর্মীয় আনন্দ। অ্যারাইজিং হিজ সেন্স কানেকশন সামথিং গ্রেটার দ্যান হিমসেলফ,
তার নিজের বা মানুষের সাথে যে সম্পর্কটা এর থেকে অনেক বড় কিছু ওর মনে হচ্ছে। অ্যান্ড হিজ ডেজায়ার টু অ্যালিভেট দ্য সাফারিংস অফ আদার থটস ইন হিজ প্রেয়ার্স। এবং এর ফলে কি হচ্ছে, তার প্রার্থনার মধ্যে অন্যান্য যে চিন্তাভাবনাগুলো, মূল কথা হচ্ছে মানুষের যখন একটা সাফারিংস, কষ্ট দুঃখ আসে, সেটাকে নিয়ে সে যখন প্রার্থনা করছে, এই প্রার্থনাটা তার কাছে মনে হচ্ছে যেন আমি এই প্রার্থনার মাধ্যমে সৃষ্টিকর্তার আরও খুশি পেলাম, সৃষ্টিকর্তা আমার প্রতি সন্তুষ্ট হচ্ছে, ওর কাছে এটা ডিভাইন একটা টাস্ক মনে হচ্ছে। সাথে সাথে সেই মানুষটাকেও সে ভালোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল স্প্রিং অ্যান্ড ফল বাই হপকিন্স? হপকিন্সের কবিতা স্প্রিং অ্যান্ড ফল, এটার টাইটেলের গুরুত্ব কী আমরা একটু ভেঙে দেখি চলেন। স্প্রিং মানে কি? স্প্রিং মানে বসন্তকাল। বসন্তকাল মানে কি? মানুষের যৌবন সময়, সুন্দর সময়, ভালো সময়। অ্যান্ড মানে আর, অর্থাৎ আপনার জীবনে ভালো সময় আছে। আর কি আছে? আর রয়েছে ফল। ফল মানে পাতা ঝরার সময় বা অটাম। ফল মানে আর কি? মানব জীবনের ধ্বংস, মারা যাওয়া, অর্থাৎ জীবন এবং মৃত্যু, এই দুটো জিনিসকে একদম চোখের সামনে দেখাইছেন এবং এই কবিতায় দেখিয়েছেন। অ্যান্ড দ্যাটস ওয়াই এই কবিতার নামটা হচ্ছে স্প্রিং অ্যান্ড ফল। তার মানে নামটা একদম পারফেক্ট একটা নাম। দ্য টাইটেল স্প্রিং অ্যান্ড ফল রেফার্স টু দ্য চেঞ্জিং সিজন অফ নেচার। আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি স্প্রিং অ্যান্ড ফল, দুইটা সিজনের নাম। স্প্রিং একটা সিজনের নাম, ফল কিন্তু নেচার সিজনের নাম। অটম মানেই ফল, দুইটা নেচারকে দেখতে পাচ্ছি। স্পেশালি দ্য ট্রানজিশন ফ্রম স্প্রিং টু ফল, বিশেষ করে এক সিজন থেকে, এক ঋতু থেকে অন্য ঋতুতে চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি নর্মালি। বাট ইন দ্য পোয়েম, কিন্তু এই কবিতায় হোপকিন ইউজেস দ্য চেঞ্জিং সিজন অ্যাজ এ মেটাফোর ফর দ্য লাইফ সাইকেল অফ লাইফ। জীবনের যে চক্র সেটাকে বোঝাচ্ছেন মূলত মেটাফোরিক্যালি, সিম্বলিক্যালি, অ্যালিগরিক্যালি। ঠিক আছে, আমরা এখানে মেটাফোরই বলবো কারণ নামের পরিবর্তন শুধু। অ্যান্ড ডেথ, জীবন এবং মৃত্যুর যে চক্রটা আছে, সাইকেল ঘুরছে তো ঘুরছেই, সেটাকে বোঝানোর চেষ্টা করেছেন উনি। দ্য টাইটেল সাজেস্ট এ সেন্স অফ ইনএভিটেবিলিটি মানে অবিচ্ছেদ্যতা, যেটা বাদ দেওয়ার কোনো উপায় নেই, এরকম একটা সেন্স দেখাচ্ছে। কীরকম সেন্স? সাইক্লিক্যাল রিপিটেশন, সাইকেলের মতো চক্রাকারে ঘুরছে যে জিনিসটা, রিপিট হচ্ছে একের পর এক, আবার ঘটছে সিমিলার জিনিস। কী জিনিস? হাইলাইটিং দ্য ট্রানজিয়েন্ট নেচার অফ এক্সিস্টেন্স মানে অস্তিত্ব, প্রাণী জগতের, মানব জীবনের যে অস্তিত্ব, এই অস্তিত্বটা যে ট্রানজিয়েন্ট মানে ক্ষণস্থায়ী, নট পারমানেন্ট, ইমপারমানেন্ট নেচার অফ এক্সিস্টেন্স, অর্থাৎ পৃথিবীর সব কিছু একটা সময় ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এটাই রিপ্রেজেন্ট করছে এই টাইটেলটা, এবং এটা অবিচ্ছেদ্য, এটা বাদ দেওয়ার কোনো উপায় নেই, থামার কোনো উপায় নেই। ইট অলসো রিফ্লেক্ট দ্য থিম অফ গ্রোথ, ডিকে। আর কি থিম নিয়ে কথা বলে? গ্রোথ, বেড়ে ওঠা, ডিকে, ধ্বংস হওয়া, ক্ষয় হওয়া, মারা যাওয়া, অ্যান্ড রিনিউয়াল, এমনকি নতুন করে জন্ম নেওয়া। মানুষ, আমি মারা যাচ্ছি, নতুন মানুষও তো জন্ম নিচ্ছে, সবগুলো বিষয়কে বোঝাচ্ছে। দ্যাট এক্সপ্লোর্ড থ্রু আউট দ্য পোয়েম, পুরো বিষয়টাই এই কবিতায় বোঝানো হচ্ছে। ওভারঅল দ্য টাইটেল স্প্রিং অ্যান্ড ফল এনক্যাপসুলেট মানে ক্যাপসুলের মধ্যে বন্দি করা। এই কবিতাটা এই আইডিয়াগুলোকে বন্দি করেছে। কি বন্দি করেছে? দ্য পোয়েটস মেডিটেশন মানে চিন্তা, পোয়েটস থট, কবির চিন্তা ভাবনাকে, অন দ্য প্যাসেজ অফ টাইম দ্যাট হিউম্যান এক্সপিরিয়েন্স অফ মর্টালিটি, সময়ের আবর্তনে প্রত্যেকটা মানুষ যে মর্টালিটির দিকে, মরণের দিকে এগিয়ে যায়, সেই বিষয়টাকেই মূলত এই কবিতায় ক্যাপসুলেট করা হয়েছে। ঠিক আছে, আমাদের লাস্ট কবিতা, দ্য পোয়েম স্প্রিং অ্যান্ড ফল ইজ অ্যাবাউট স্পিরিচুয়ালিটি রাদার দ্যান নেচার। স্প্রিং অ্যান্ড ফল দেখে মনে হচ্ছে প্রকৃতি নিয়ে লেখা। আসলে এখানে প্রশ্নটা করা হয়েছে যে এই কবিতাটা প্রকৃতি নিয়ে নয়, বরং স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা নিয়ে লেখা হয়েছে। ডিসকাস করুন। ঠিক আছে, তো আমরা এখানে আগের যে প্রশ্নটা পড়লাম সিমিলারভাবেই লিখবো যে এই কবিতায় আমরা বুঝতে পারি যেটা মূলত সিজনকে নিয়ে লেখা হয়েছে, স্প্রিং সিজন এবং ফল সিজন, কিন্তু মেটাফরিক্যালি এটা জীবন মৃত্যুর সাইকেলকে বোঝায়। এবং এই কবিতাটা মূলত স্পিরিচুয়াল এবং ইমোশনাল গভীরতা বা মানুষের আত্মাকে নিয়েই লিখেছেন। ওই কি বলে সিজন বা প্রকৃতি, গাছপাতা নিয়ে আসলে লেখে নাই। কারণ কি? শুরুতে আমরা দেখতে পারি যে একটা বাচ্চা, মার্গারেট মেয়েকে নিয়ে উনি লিখেছেন, যে বাচ্চাটা কান্না করছিল, গাছ থেকে ফল পড়ে যাচ্ছিল, সেটা। মার্গারেটের এই অভিজ্ঞতাকে উনি মূলত বোঝানোর চেষ্টা করেছেন যে মানুষের ইনোসেন্স, পবিত্রতা যে জিনিসটা, ও তো জানে না, নিষ্পাপ একটা বাচ্চা, এই জিনিসটাকে বুঝতে চেয়েছেন। আর কি বলতে চেয়েছেন? মর্টালিটি, মরণত্ব। ভাই তুমি নিষ্পাপ হও আর যাই হও, যতই ভালো হও না কেন, তোমাকে মরতেই হবে। আর কি? দ্য পেইন অফ লস, এবং একটা জিনিস হারিয়ে গেলে, গাছ পড়ে গেলে যেমন বাচ্চা কাঁদে, আমার তোমার আত্মীয় স্বজন, প্রিয় মানুষ মারা গেলে আমারও কান্না পাবে, কষ্ট পাবে, এই জিনিসটাকে বোঝাচ্ছে। এই তিনটা পয়েন্ট আমরা একটু মনে রাখবো। কবিতার মাধ্যমে কী বিষয়কে দেখানো হচ্ছে? ইনোসেন্স, মর্টালিটি এবং পেইন অফ লস। ইনোসেন্স, মর্টালিটি, পেইন অফ লস, হারানোর ব্যথা, মরণত্ব বা মরে যাওয়া, এবং নিষ্পাপতা। দ্য পোয়েম সাজেস্ট দ্যাট অ্যাজ উই গ্রো ওল্ডার, এই কবিতা আমাদের বোঝায় যে তুমি স্প্রিং মানে যৌবনকাল, আপনি যখন আস্তে আস্তে বড় হবেন, বড় হতে থাকবেন বা বৃদ্ধ হওয়ার দিকে এগোতে যাবেন,
উই বিকেম মোর অ্যাওয়ার অফ ট্রানজিয়েন্ট নেচার অফ লাইফ অ্যান্ড ইনএভিটেবিলিটি অফ ডেথ। যত বড় হব তত মৃত্যুর দিকে এগিয়ে যাব, বাদ দেওয়ার কোনো উপায় নেই, এবং আমরা তত ট্রানজিয়েন্ট নেচার বা ইমপারমানেন্স অফ নেচার অফ লাইফ এই জিনিসটা বুঝতে পারবো যে জীবনটা কত ক্ষণস্থায়ী। আপনার বয়স যখন 70 হবে তখনই আপনার মাথায় ওই প্রেম প্রীতি এইটা সেইটা দুনিয়া আর কিছুই থাকবে না, শুধু আসবে যে কবে না মারা যাব। হাউএভার, যাই হোক, হোপকিন অলসো সাজেস্ট দ্যাট, হোপকিন্স আরও বলে যে দেয়ার ইজ হোপ অ্যান্ড রিডিমশন, আশা রয়েছে, মুক্তি, রিডিমশন বলতে মুক্তি রয়েছে, আশা রয়েছে, তারপরেও মুক্তি রয়েছে। টু বি ফাউন্ড দ্য স্পিরিচুয়াল রেলম, একটা আধ্যাত্মিক দুনিয়া খুঁজে পাওয়ার একটা উপায় রয়েছে। দ্য লিভস দ্যাট ফল উইল বি রিনিউড ইন দ্য স্প্রিং, বলছে যে পাতাটা আজকে অটামে পড়ে গেল, পরের সিজনে আবার নতুন করে পাতাটা গজাবে। এখানে আসলে সিম্বলিক্যালি বিভিন্ন জিনিস বোঝায়। আমরা মারা যাচ্ছি, আমাদের সন্তানেরা জন্ম নিচ্ছে, এ একটা। দ্বিতীয় হচ্ছে আমরা মারা যাচ্ছি, হয়তো বা লাইফ আফটার বা পরকালের জীবনে আমরা আবার জেগে উঠবো, দুটো জিনিসকে রিপ্রেজেন্ট করে। আলটিমেটলি বা ফাইনালি স্প্রিং অ্যান্ড ফল ইজ এ মেডিটেশন। মেডিটেশন মানে কি বলছিলাম? থিঙ্কিং, চিন্তাভাবনা। এই কবিতাটা হচ্ছে একটা চিন্তা, একটা থিঙ্কিং। কিসের থিঙ্কিং? অন দ্য হিউম্যান কন্ডিশন, মানুষের কন্ডিশন নিয়ে একটা থিঙ্কিং। অ্যান্ড দ্য সার্চ ফর মিনিং অ্যান্ড ট্রানজিয়েন্সনেস অফ দ্য ফেস অফ মর্টালিটি, মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে আমাদের যে একটা ক্ষণস্থায়িত্ব, অর্থাৎ যখনই মৃত্যুর কথা চিন্তা করব ওই মুহূর্তে মনে হবে আমার জীবন আর কতটুকু, এই বিষয়টাকে দেখাচ্ছে। এবং মানুষের জীবনের অস্তিত্ব অবস্থা এই বিষয়টাকে দেখাচ্ছে। এই যে দুইটা থিঙ্কিং, সেটাই হচ্ছে মূলত এই কবিতার মূল বিষয়বস্তু। ঠিক আছে, তাহলে কবিতাটা মূলত কি? নেচার নিয়ে না ভাই, এটা হচ্ছে স্পিরিচুয়ালিটি বা আধ্যাত্মিক বিষয়গুলো নিয়ে। তো এই ছিল হচ্ছে আমাদের শর্ট কোয়েশ্চেন্স। ইনশাল্লাহ এই 11টা শর্ট কোয়েশ্চেন থেকে আমরা 4-5টার মতো কমন পাবো। কোন এক্সামে? ইনশাল্লাহ সব এক্সাম থেকেই। এছাড়াও আমাদের পেইড কোর্সে বাকি যে শর্ট কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো কিন্তু আপনারা মিস করবেন না, সবগুলোই দেখার চেষ্টা করবেন। আর অনেক সময় আমাদের এই পেইড ক্লাসগুলো ফ্রি করে দেওয়া হয় পরবর্তীতে, বা সবসময় কিন্তু সব ক্লাস ফ্রি পাবেন না। তাই আপনারা চেষ্টা করবেন হচ্ছে আমাদের অন্যান্য এক্সাম সহ 4th ইয়ারের দাওয়াতও দিয়ে দিচ্ছি, আপনারা পেইড কোর্সগুলো সংগ্রহ করে নেবেন এই মাধ্যমে, যোগাযোগ করার মাধ্যমে। আর হ্যাঁ, প্রশ্নটি আপনারা ভিডিওগুলো একাধিকবার দেখার চেষ্টা করবেন, একটু খাতায় নোট করবেন, তাহলে মাথায় আরও ভালোভাবে থাকবে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।